ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3-এর 16 নম্বর থেকে 20 নম্বর ম্যাথ। এই কয়টা ম্যাথ আজকে সমাধান করে দিব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা খুব দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় বা তোমাদের পাঠ্য বইয়ের যত ম্যাথ আছে সবগুলো এখানে দেওয়া হবে। তো চলো আমরা ম্যাথটা শুরু করি এখন। যে 16 নম্বর ম্যাথে কী দেওয়া আছে, যে একটি চৌবাচ্চার দুটি নল আছে। তো প্রথম নল ও দ্বিতীয় নল, এখানে দুইটা নল, যে প্রথম নল ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটা পূর্ণ হয়। তো দুইটি নল যদি একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে, এই সময়টা তোমাকে বের করতে বলছে। তো এখন এখানে নল আছে দুইটা, তো একটা নল দ্বারা 12 ঘন্টায় ফিল আপ হয় আর একটা নল দ্বারা হচ্ছে 18 ঘন্টায় ফিল আপ হয়। তো এখন এইখান থেকে তোমার ম্যাথটা করার জন্য প্রথমে লিখতে হবে যে প্রথম নল দ্বারা, মানে প্রথম নলের জন্য একটা, দ্বিতীয় নলের জন্য আরেকটা। তো প্রথম নল দ্বারা কি হয়, এই কথাটা হচ্ছে উল্টায় লিখতে হবে, যে 12 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির এক অংশ, মানে চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়। তো এখন চৌবাচ্চাটি মানে পুরো অংশ, মানে ধরা হয়েছে এক, মানে ফুল চৌবাচ্চা মানে হচ্ছে এক অংশ, মানে এক মানে হচ্ছে কমপ্লিট বা ফুল অংশ। তার মানে 12 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির এক অংশ, আর 1 ঘন্টায় তাহলে পূর্ণ হবে চৌবাচ্চাটির 12 ভাগের 1, মানে এই 1কে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 12 ঘন্টায় যে কাজ হয় বা যতটুকু ফিল আপ হয় 1 ঘন্টায় তার চেয়ে অবশ্যই কম হবে, আর কম মানে হচ্ছে তোমাকে এই 12 দিয়ে, এই যে এই 12 দিয়ে ভাগ করতে হবে। তো সেটা এখানে যে ভাগ করছে, তো এটা হচ্ছে 1 ঘন্টায় চৌবাচ্চাটির এত অংশ পূর্ণ হয় প্রথম নল দ্বারা। সিমিলারলি দ্বিতীয় নল দ্বারা হচ্ছে 18 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির এক অংশ বা সম্পূর্ণ অংশ। তো সুতরাং 1 ঘন্টায় পূর্ণ হবে এই 1/18, এত অংশ হচ্ছে 1 ঘন্টায় পূর্ণ হবে দ্বিতীয় নল দ্বারা। তাহলে দুইটা নল যদি একত্রে খুলে দিই, তো একত্রে দুইটা নল খুলে দিলে 1 ঘন্টায় চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে, এই প্রথম নলের অংশ প্লাস হচ্ছে দ্বিতীয় নলের এই 1 ঘন্টায় যতটুকু পূর্ণ হবে, এই দুটো যদি যোগ করি তাহলে দুইটা নল একসাথে খুলে দিই, এত অংশ পূর্ণ হবে। তো এখন তার মানে এই দুটো যোগ করতে হবে। এখন এই 1/12 আর 1/18, এই দুটা যদি লসাগু করি, 12 আর 18 লসাগু করলে হয় 36। তো সেই 36 এখানে লিখলাম, 36-এর ভিতরে 12 যায় 3 বার, তার মানে হচ্ছে 3 আর 1 গুণ করলে হয় 3, আর 18 যায় 2 বার, 2 আর 1 গুণ করলে 2, তার মানে এই 3 আর 2 যদি যোগ করি 5, আর নিচে থাকে 36। এত অংশ হচ্ছে দুইটা নল যদি আমি খুলে দেই তাহলে 1 ঘন্টায় এই অংশটা পূর্ণ হয়, 1 ঘন্টায়। এখন দুইটা নল দ্বারা এই পুরো অংশটা, মানে এক অংশটা পূর্ণ হতে কত সময় লাগে সেটা বের করতে হবে। এখন এখানে সময় বের করতে হবে বিধায় হচ্ছে এই অংশটা আগে চলে আসবে, যে দুইটি নল দ্বারা 5/36 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। দেখো যে এখানে কিন্তু 1 ঘন্টা ছিল, মানে এই কথাটা জাস্ট উল্টা লিখছি, এই বাম থেকে ডানে আসছে, এখন ডান থেকে বামে যাবে, যে এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। তো এখন ওই সম্পূর্ণ যে চৌবাচ্চাটি সেটা পূর্ণ হয় কয় ঘন্টা সেটা বের করলেই হবে। তো সম্পূর্ণ অংশ মানে হচ্ছে 1, তো 1 অংশ পূর্ণ হয়, দেখো এইটা হচ্ছে 5/36, মানে দশমিক সামথিং আসবে মানটা, মানে 1-এর চেয়ে ছোট। তো এত অংশ পূর্ণ হতে যদি 1 ঘন্টা লাগে, তো 1 অংশ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হতে সময় লাগবে কি আরও বেশি। সেই ক্ষেত্রে এই নিচের মানটা যাবে উপরে আর উপরের মানটা যাবে নিচে। আর যদি আমরা সেমভাবে রেখে দিতাম এইভাবে, যে 1 গুণ হচ্ছে 5/36, তো এটা ক্যালকুলেশন করলে দেখো আসে দশমিক সামথিং আসবে, দশমিক এরকম সামথিং আসবে, ঠিক আছে। তো তার মানে কি, এটা হচ্ছে 1 ঘন্টারও কম সময়, কিন্তু আসলে তো এটা পূর্ণ হতে 1 ঘন্টার বেশি সময় লাগবে। এই কারণে কি হবে, এই নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে আসবে। তো 36/5, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বা ভাগ করি 5 দিয়ে 36-কে, তখন 7 সমস্ত 5-এর 1। আশা করি তোমরা এই ভাগগুলো পারো, কারণ এইগুলো অলরেডি ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে তোমরা শিখে আসতো। তার মানে চৌবাচ্চাটি দুইটা নল যদি একসাথে খুলে দিই, 7 সমস্ত 5-এর 1 ঘন্টা সময় লাগবে পূর্ণ হতে। তো এখন আমরা পরের ম্যাথ চলে যাই, 17 নম্বর ম্যাথ। যে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় তোমার 36 কিলোমিটার পথ অতিক্রম করে, এটা হচ্ছে স্রোতের অনুকূলে। আর স্রোতের বেগ প্রতি ঘন্টায় যদি 3 কিলোমিটার হয়, এটা হচ্ছে স্রোতের বেগ, তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত হবে, স্থির পানিতে নৌকার বেগ কত সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। এখন স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় এত কিলোমিটার, এটা হচ্ছে দেওয়া আছে। তো এই 4 ঘন্টা থেকে আমি 1 ঘন্টার গতিবেগটা বের করব, কারণ এখানে স্রোতের বেগ, এখানে কিন্তু প্রতি ঘন্টায় স্রোতের যে বেগ সেটা দেওয়া আছে। এই কারণে আমরা এখানে যে 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে অনুকূলে, এখান থেকে 4 ঘন্টা থেকে আমি 1 ঘন্টার যে পথ অতিক্রম করে সেটা বের করব। তার মানে এখানে লিখবো যে স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় হচ্ছে 36 কিলোমিটার,
সুতরাং 1 ঘন্টায় যাবে কম, 4 ঘন্টায় যে পথ অতিক্রম করবে 1 ঘন্টায় তার চেয়ে কম পথ অতিক্রম করবে। এখানে 36কে 4 দিয়ে ভাগ করতে হবে, তো এই 4 দিয়ে যদি 36কে ভাগ করে এখানে হয় 9, তার মানে 9 কিলোমিটার পথ সে অতিক্রম করবে স্রোতের অনুকূলে 1 ঘন্টায়। এখন এই যে স্রোতের অনুকূলে যে 1 ঘন্টায় এই 9 কিলোমিটার যাচ্ছে, তো এই 9 কিলোমিটার যে যাচ্ছে এর ভিতরে আছে দুইটা জিনিস আছে, একটা আছে যে নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ আছে। যেহেতু স্রোতের অনুকূলে তার মানে সে নৌকার বেগ আর স্রোতের বেগ মিলে হচ্ছে 9 কিলোমিটার, তার মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টা। এখন স্রোতের বেগ আবার আছে ঘন্টায় 3 কিলোমিটার, তার মানে আমরা এখন লিখতে পারি যে স্রোতের অনুকূলে নৌকার বেগ ইকুয়াল হচ্ছে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। কারণ অনুকূলে ধরো একটা এই যে একটা নদী, ধরো এরকম একটা নদী, এরকম একটা নদী, এই নদীর ভিতর দিয়ে যদি নৌকা তোমার অতিক্রম করে, এই ধরো এটা হচ্ছে একটা নৌকা, ঠিক আছে, এই নৌকাটা যদি এই স্রোতটা হচ্ছে এইদিকে যাচ্ছে, তো এখন স্রোতের অনুকূলে যদি এই নৌকাটা যায় তাহলে এই স্রোতের কারণে কিছুটা আগায় যাবে, আবার নৌকার তো একটা বেগ আছে সেই বেগে আগাবে, আর স্রোতের যেহেতু একটা বেগ আছে তো দুইটা মিলে কিন্তু সে এই নৌকার বেগ আর স্রোতের বেগ মিলিত হয়ে সে আগায় যাবে আর কি। এখন এখানে তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ মানে হচ্ছে তোমার স্রোতের বেগ প্লাস হচ্ছে নৌকার বেগ। এখন খেয়াল করো এই যে 9 কিলোমিটার, এই 9 কিলোমিটার স্রোতের অনুকূলে নৌকার বেগ, তার মানে এখানে আছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ দুইটার মিলিত যে পথ সেটা আছে এটা, তার মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ এটা হবে কিন্তু 9 কিলোমিটার পার ঘন্টা, আর এখানে স্রোতের বেগ আছে হচ্ছে দেওয়া আছে 3 কিলোমিটার প্রতি ঘন্টায়, 3 কিলোমিটার পার ঘন্টা, তো প্লাস হচ্ছে নৌকার বেগ, তো নৌকার বেগ তো আমাকে বের করতে বলছে, তার মানে এটা আমি বের করব। তো এটা যদি বের করতে চাই তখন এই 3 কিলোমিটার এই ডান পাশ থেকে বাম পাশে চলে আসে, তার মানে এই 9 - 3 হয়, তার মানে আমি এই 9 - 3 বাম পাশে ছিল এটাকে পুরো মানটাকে এইভাবে ডান পাশে নিয়ে আসলাম যে 9 - হচ্ছে 3, আর এই পাশে রাখলাম হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, তার মানে এখানে পাবো হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। তো এটা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখানে দুই টাইপের ম্যাথ থাকে, একটা হচ্ছে স্রোতের অনুকূলের নৌকার গতিবেগ আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। তো অনুকূল যদি হয় সেই ক্ষেত্রে স্রোতের অনুকূল মানে হচ্ছে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, আর স্রোতের প্রতিকূল যদি হয়, প্রতিকূল হলে তোমার এইখানে আবার এই তখন বিয়োগ করতে হয়। তো যাই হোক এটা পরের ম্যাথে আমরা দেখবো, এটা যে স্রোতের প্রতিকূলেরটা এই 18 নম্বর ম্যাথটা হচ্ছে স্রোতের প্রতিকূলের। দেখো স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। তো স্থির পানিতে জাহাজের গতিবেগ ঘন্টায় হচ্ছে 9 কিলোমিটার, এটা হচ্ছে স্থির পানিতে গতিবেগ, আর এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। এখন আমার স্রোতের যে গতিবেগ প্রতি ঘন্টায় সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। তো এখন স্রোতের প্রতিকূলে যে 11 ঘন্টায় যায় সেখান থেকে আগের মতো আমি 1 ঘন্টার গতিবেগটা বের করব, যে স্রোতের প্রতিকূলে 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় যাবে কম, তার মানে 77/11। তো এইটা 77কে 11 দিয়ে ভাগ করলে হয় 7, তার মানে 7 কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের প্রতিকূলে পার ঘন্টায়, মানে প্রতি ঘন্টায়। তার মানে এখন আমরা লিখতে পারি সুতরাং স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ হচ্ছে 7 কিলোমিটার পার ঘন্টা, এবং স্থির পানিতে জাহাজের বেগ হচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে স্থির পানিতে গতিবেগ, মানে পানিটা স্থির আছে স্থির পানিতে, এটা হচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগ, আর এটা হচ্ছে প্রতিকূলে 7 কিলোমিটার পার ঘন্টায় বেগ। এখন আমরা এই স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ ইকুয়াল আমরা জানি হচ্ছে জাহাজের বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ। আমরা আগেরটা লিখছিলাম কি স্রোতের অনুকূল প্রতিকূলের জায়গায় যদি অনুকূল হতো তাহলে লিখতাম যে জাহাজের বেগ প্লাস স্রোতের বেগ, আর যখন প্রতিকূল আসবে প্রতিকূল মানে হচ্ছে জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ। তার মানে এখন এই স্রোতের প্রতিকূলের বেগ সেটা আমরা যে বের করছি 7 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 7 কিলোমিটার পার ঘন্টা ইকুয়াল হচ্ছে জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ। আমাকে বের করতে বলছে কিন্তু এই স্রোতের বেগটা বের করতে বলছে, আর জাহাজের বেগটা দেয়া আছে যে 9 কিলোমিটার পার ঘন্টা স্থির পানিতে। তার মানে এই 7 এই পাশে বসবে আর এখানে বসলো 9। এখন যদি স্রোতের বেগটা আমরা বের করতে চাই, এই স্রোতের এটা মাইনাস আছে ডান পাশে, তো এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তখন কি হয়, এই মাইনাস হয়ে যায় প্লাস, আর এখানে 9 এই ডান পাশেই থাকবে, এই 7টা চলে আসবে এই ডান পাশে, তার মানে 7 মাইনাস হবে 9 - 7 এত কিলোমিটার পার ঘন্টা, তার মানে 2 কিলোমিটার পার ঘন্টায়। এটা হচ্ছে স্রোতের গতিবেগ। আর এই প্রতিকূলের বেগ যেটা ছিল 7 কিলোমিটার পার ঘন্টা, আর এটা হচ্ছে
স্রোতের গতিবেগ, তার মানে 2 কিলোমিটার সে কম অতিক্রম করছে এই স্রোতের গতিবেগের কারণে। তার মানে স্থির পানি যদি হতো তাহলে কিন্তু সেই দেখো স্থির পানির গতিবেগ 9 কিলোমিটার, 7 আর 2 যদি আমরা 9 যোগ করি তাহলে কিন্তু 9 কিলোমিটার পেয়ে যাবো। তো যাই হোক, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা এর পরের ম্যাথ 19 নম্বর ম্যাথটা করবো। তো 19 নম্বর ম্যাথেও দেখো দেওয়া আছে কি যে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে সে 3 কিলোমিটার পথ অতিক্রম করে। দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে, কিন্তু এটা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে সে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। দেখো ডিফারেন্সটা কি, যে অনুকূল যদি হয় মানে যেদিকে স্রোত ওইদিকেই যদি নৌকাটা যায় তাহলে যায় 3 কিলোমিটার, আর যেদিকে স্রোত তার উল্টা দিকে যদি নৌকাটা যায় তখন সে যায় হচ্ছে অনলি 1 কিলোমিটার। এখন স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় করতে বলছে। তো এখন দেখো এই যে এখানে যে 15 মিনিট আছে বা এটাও 15 মিনিট আছে, তো 15 মিনিটটাকে আমি এই যেহেতু এই স্থির পানিতে নৌকা বা স্রোতের গতিবেগ এটা আমরা ঘন্টায় বের করতে হবে বা বের করব, সো আমরা এই যে 15 মিনিটটাকে ঘন্টায় রূপান্তর করব। তার মানে আমরা জানি 1 ঘন্টা ইকুয়াল হচ্ছে 60 মিনিট। তার মানে 15 মিনিট ইকুয়াল কত হবে, আমরা এই কথাটা উল্টায় লিখতে পারি যে 60 মিনিট ইকুয়াল হচ্ছে 1 ঘন্টা। 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা, সুতরাং 1 মিনিটে হচ্ছে 1/60। আর 15 মিনিটে কত হয়, 15 মিনিট ইকুয়াল হচ্ছে 1 গুণ 15 ভাগ হচ্ছে 60। তো এটা যদি কাটাকাটি করি 15 60-এর ভিতরে যায় 4 বার, সুতরাং এখানে লিখতে পারি 1/4 এত ঘন্টা। এই এত ঘন্টা এটা হচ্ছে বা 4-এর 1 অংশ, মানে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 15 মিনিট ইকুয়াল। এটা আমরা এটা বের করে নিলাম। এখন স্রোতের অনুকূলে নৌকাটি তাহলে এই 15 মিনিটে 3 কিলোমিটার যায়, আর 15 মিনিট ইকুয়াল কত, এই 1/4 বা 1/4। তার মানে এখন লিখতে পারি যে 1/4 ঘন্টায় যায় সে 3 কিলোমিটার, এটা হচ্ছে স্রোতের অনুকূলে। সুতরাং 1 ঘন্টায় যাবে, বেশি যাবে, যেহেতু 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ সময়ে যায় 3 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় সে বেশি যাবে। এই 4 দিতে, এই 4 যাবে উপরে, 1 যাবে নিচে, মানে 3 4 12 কিলোমিটার যাবে হচ্ছে স্রোতের অনুকূলে। আর প্রতিকূলে হচ্ছে নৌকাটি এই 4-এর 1 ঘন্টায় যা হচ্ছে 1 কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় যাবে, এই 4 উপরে যাবে, 4 দিয়ে গুণ করবো আর নিচে আসবে 1, মানে এই নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে আসবে। তার মানে 1 ঘন্টা যেহেতু বেশি যাবে, তার মানে এই নিচের মানটা উপরে দিলেই কিন্তু এই মানটা বড় হয়। তার মানে এই যে 4 কিলোমিটার পেলাম। এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে আর এটা হচ্ছে স্রোতের অনুকূলে। তো এখন বলছে যে নৌকার, দেখো আমরা নৌকার প্রকৃত গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, মানে আমরা যে 12 কিলোমিটার বের করছিলাম, 12 কিলোমিটার ছিল কি, এটা ছিল অনুকূলে। তো স্রোতের অনুকূল মানে হচ্ছে এর ভিতরে আছে নৌকার প্রকৃত গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। মানে অনুকূল শব্দটা মানেই হচ্ছে, দেখো যে আমি এটা তোমাদেরকে লিখে বোঝাচ্ছি যে অনুকূল, অনুকূল অনুকূল মানেই হচ্ছে তোমার এখানে নৌকার বেগ থাকবে প্লাস হচ্ছে স্রোতের বেগ থাকবে। অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তো এটা আমরা পাইছি 12 কিলোমিটার, তার মানে আমরা লিখতে পারি সুতরাং নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ ইকুয়াল হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা। আবার প্রতিকূলে পাইছি 4 কিলোমিটার। প্রতিকূল মানে হচ্ছে নৌকার যে প্রকৃত গতিবেগ তার থেকে যেহেতু স্রোতের বেগের কারণে সে কম যাবে বা স্রোতের বেগটা তাকে বাধা দিবে, তো এটা যদি মাইনাস করে দেই তাহলেই আমরা পাবো স্রোতের প্রতিকূলের গতিবেগ। তার মানে নৌকার প্রকৃত গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ ইকুয়াল হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। এখন এইখানে যদি আমরা যোগ বিয়োগ করি, তার মানে যে এইটা আর এটা কাটা যায়, কারণ এটা স্রোতের গতিবেগের আগে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তার মানে এই দুইটা কাটা গেলে এখানে থাকবে, দেখ এটাও নৌকার প্রকৃত গতিবেগ, এটাও নৌকার প্রকৃত গতিবেগ, তার মানে এটা হয় ডাবল হয়, মানে 2 গুণ নৌকার প্রকৃত গতিবেগ ইকুয়াল হচ্ছে এই 12 আর 4 যোগ করলে হয় 16 কিলোমিটার পার ঘন্টা। এখন এই নৌকার প্রকৃত গতিবেগ যদি বের করতে চাই তাহলে এই 2 কিন্তু ডান পাশে নিচে চলে যায়, 16 ভাগ 2, তার মানে 16 দিয়ে যদি 16কে 2 দিয়ে ভাগ করি এটা হয় 8, তার মানে 8 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ। এটাই কিন্তু আমাকে বের করতে বলছে যে স্থির পানিতে নৌকার প্রকৃত গতিবেগ কত, তো এটা বের করলাম 8 কিলোমিটার, এটা হচ্ছে একটা অ্যান্সার। আর একটা জিনিস বের করতে বলছে যে স্রোতের গতিবেগ কত। তা স্রোতের গতিবেগ দেখো আমরা যে এখানে যে লিখছি যে অনুকূল, স্রোতের অনুকূলে যে গতিবেগটা ছিল সেটা 12 কিলোমিটার পার ঘন্টা, তার মানে আমি এইখানে যদি আমরা স্রোতের গতিবেগটা বের করতে চাই তো নৌকার প্রকৃত গতিবেগ যদি বসাই তাহলে কিন্তু আমরা স্রোতের গতিবেগটা পাবো। তার মানে এখানে লিখবো যে স্রোতের গতিবেগ ইকুয়াল হচ্ছে
এই 12 এই স্রোতের প্রকৃত গতিবেগ হচ্ছে যেহেতু হচ্ছে 8 কিলোমিটার, তো এইটা যদি ডান পাশে মাইনাস করি তাহলে কিন্তু স্রোতের গতিবেগটা পাবো। তার মানে এই 12 মাইনাস হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ। এটা ধরো এই বাম পাশ থেকে যদি ডান পাশে আসে তখন কিন্তু এখানে মাইনাস আকারে হয় এই মানটা। তার মানে এই 12 মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে তোমার স্রোতের গতিবেগ। তো এটা হচ্ছে ম্যাথের দ্বিতীয় অংশের অ্যান্সার। তো আশা করি তোমরা এই 19 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। তো এখন আমরা এর পরের ম্যাথ বা আজকের ভিডিওর লাস্ট যে ম্যাথ সেই ম্যাথটা করবো। যে এটা খুব সহজ একটা ম্যাথ, যে একজন কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারে। দেখো ডাটাগুলা কি কি আছে, যে 5 জোড়া গরু আর 8 দিন 40 হেক্টর জমি চাষ করে। এখন তিনি এই 5 জোড়ার জায়গায় যদি 7 জোড়া গরু দ্বারা 12 দিন চাষ করতে চায় বা করে, সেই ক্ষেত্রে সে কত হেক্টর জমি চাষ করতে পারবে। সিম্পল একটা ঐকিক নিয়ম, যে লিখবো যে 5 জোড়া গরু দ্বারা 8 দিনে জমি চাষ করে 40 হেক্টর। সুতরাং 5 জোড়ার জায়গায় যদি 1 জোড়া হয় তাহলে কি তার জমি চাষের পরিমাণ কমে যাবে, আর কম মানে তখন ভাগ হবে 5 দিয়ে। আবার জমির পরিমাণ, জমি যদি 8 দিনের জায়গায় যদি 1 দিন চাষ করি তাহলে এই চাষের পরিমাণ আরো কমে যাবে, তার মানে এই 8 দিয়েও ভাগ হবে। এখানে খেয়াল করো যে 5 জোড়ার জায়গায় 1 জোড়া হলে কমবে, আবার 8 দিনের জায়গায় 1 দিন হলে আরো কমবে, তার মানে দুটা দিয়ে ভাগ করব। তো আবার পরের বলছে কি, যে এখানে 7 জোড়া গরু দ্বারা 12 দিনে সে কত হেক্টর জমি চাষ করতে পারে। তো এখন 1-এর পরিবর্তে যদি 7 জোড়া হয়, বা এখন 1 দিনের পরিবর্তে যদি 12 দিন হয়, তখন কিন্তু আবার জমি সে বেশি চাষ করতে পারবে। 1 জোড়া বা 1 দিন দিয়ে দিনে যা চাষ করতে পারবে তার থেকে 7 জোড়া গরু দিয়ে 12 দিনে বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে। তার মানে 7 আর 12 দিয়ে গুণ করতে হবে। এই যে 7 গুণ 12, আগের যে মানটা 40/5 গুণ 8 এই মানের সাথে এইটাকে গুণ করছে। এখন আমরা যদি কাটাকাটি করি, দেখো এই 12-র ভিতরে 12কে যদি আমরা 4 দিয়ে কাটি এটা হয় 3, আর 8কে যদি 4 দিয়ে কাটি এটা হয় 2। তো এরপরে এই 2 দিয়ে যদি 40কে কাটি এটা হয় কত, 20। তাহলে 20 দিয়ে 20 আর এটা যদি আমরা গুণ করি, এই 5-এর ভিতরে দেখো 20 যায় হচ্ছে, 20-এর ভিতরে 5 যায় হচ্ছে 4 বার। তা এখন যদি আমরা গুণ করি, এই 4 7 28, 28 আর 3 গুণ করলে এই 84 হয়। তো এটাই হচ্ছে এই ম্যাথের আনসার। তিনি 84 হেক্টর জমি চাষ করতে পারবে 7 জোড়া গরু, এবং 7 জোড়া গরু দিয়ে 12 দিন যদি সে চাষ করে তাহলে সে এই 84 হেক্টর জমি চাষ করতে পারবে। এটাই হচ্ছে এই 20 নম্বর ম্যাথের আনসার। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি যে 16 থেকে 20 নম্বর ম্যাথ করে দিলাম, তো এই 5টা ম্যাথ তোমরা সঠিকভাবে বুঝতে পারছো। তো তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে তোমরা জানাতে ভুলবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করবো। ওকে, আল্লাহ হাফেজ।